নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 12ই মে রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ আপনারা অনেকেই শুনেছেন। সেই ভাষণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। সেই বিশ্লেষণগুলো সম্পর্কে আপনারা নিশ্চয়ই এখন অবগত। আমি সেই প্রসঙ্গে ঢুকতে চাইছি না। ভাষণটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছি, তারপরেও শুনেছি। আমার যেটা মনে হলো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরম মিত্র ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে যে সহমত নন, সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। কিভাবে বোঝালেন? দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই যে ভারত পাকিস্তান সাম্প্রতিক যে উত্তেজনা, বলুন যুদ্ধকালীন পরিস্থিতি, সেটা ডিফিউজ করার জন্য চেষ্টা করেছিলেন। তার বিদেশ সচিব, অস্থায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন। মার্কো রুবিও আসিম মুনির, পাকিস্তানের সেনাপ্রধান, শাহবাজ শরীফ এবং জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। তারপর আমরা দেখলাম কি যে 10ই মে শনিবার প্রথমে ডোনাল্ড ট্রাম্প দুপুরবেলা 3টের সময়, 3টে সাড়ে 3টে ভারতীয় সময় জানালেন যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। তাতে ট্রাম্প বলেছেন যে তার টিম মধ্যস্থতা করে এই যুদ্ধবিরতি সম্পাদন করেছে। তারপর পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় এবং সর্বশেষ আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান যে যুদ্ধবিরতি হয়েছে। 12ই মে বিকেল 5টার সময় ডিজিএমও পর্যায়ে দুদেশের বৈঠক হয় এবং আপাতত যুদ্ধবিরতি রয়েছে। তারপর রাত 8টা নাগাদ 12ই মে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার 8 ঘন্টা 40 মিনিট আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটা বার্তা দেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনা প্রশমিত হওয়ায় দুদেশের নেতৃত্বকে প্রশংসা করেন, তাদের প্রজ্ঞা এবং বিচক্ষণতাকে সম্মান করেন এবং একই সঙ্গে তিনি বলেছিলেন যে যুদ্ধ না থামলে ভারত এবং পাকিস্তান কোনো দেশের সঙ্গেই তিনি আর বাণিজ্য নিয়ে এগোবেন না। আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে, পাকিস্তানের সাথে কি ব্যাপার আমি জানি না। এইটা বলায় অনেকে বলছেন যে বাণিজ্য বিষয়টাকে সামনে এনে ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছেন সেটা অনুচিত হয়েছে। ভারত চিরকালই কাশ্মীর সমস্যার দ্বিপাক্ষিক সমাধান চায় এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত কখনোই মেনে নেয় না এবং সিমলা চুক্তিতে এই কথাই বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন তারা নিশ্চয়ই প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে শুনেছেন। তাহলে প্রধানমন্ত্রীর বক্তব্যে কোথায় মনে হলো যে ডোনাল্ড ট্রাম্প যে শর্ত দিয়েছেন সেই শর্তেই মধ্যস্থতা হয়েছে? দেখুন, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হলে বিশ্বজুড়ে রব ওঠে দুটো দেশই পারমাণবিক শক্তিধর। এই সংঘাত বা যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধের দিকে না করায়। তা নরেন্দ্র মোদী কি বললেন? যে আমরা পারমাণবিক নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে মাথা নোয়াবো না। দেখুন, পাকিস্তান তাদের নিউক্লিয়ার ওয়েপন আছে। 57টা ইসলামিক দেশের মধ্যে একমাত্র পাকিস্তান যাদের নিউক্লিয়ার ওয়েপন আছে এবং সেটা পাকিস্তান খুব গর্বের সঙ্গে বলে সেটা হচ্ছে ইসলামিক বম। অতীতে পাকিস্তান লিবিয়া, ইরানকে পরমাণু এই প্রযুক্তি পাচার করার অভিযোগ উঠছে। এখন যিনি ডিজিআইএসপি আর তার বাবা, যিনি একজন বিজ্ঞানী, পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি 2000 সাল না 2001-এ আফগানিস্তানে গিয়ে
বিন লাদেনের সঙ্গে দেখা করে পরমাণু প্রযুক্তি কিভাবে তালিবানদের হাতে যেতে পারে সে সম্পর্কে আলোচনা করেছিলেন। তিনি নজরদারির আওতায় ছিলেন। তাহলে যখনই দুটো দেশের মধ্যে সংঘাত হয় তখন বিশ্বজুড়ে হইচই শুরু হয়ে যায়, এই পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন আছে, ভারতের নিউক্লিয়ার ওয়েপন আছে, তাহলে এই দুটো দেশ যদি সংঘাতে লিপ্ত হয়, শেষ পর্যন্ত সেটা যদি পারমাণবিক যুদ্ধে টার্ন নেয়, তাহলে তো দুনিয়া জুড়ে বিপর্যয় নামবে। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পারমাণবিক যুদ্ধ হলে কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হবে। কিন্তু একই সঙ্গে এটাও আমাদের মানতে হবে যে পারমাণবিক অস্ত্র আছে, এটাকে সামনে রেখে পাকিস্তান কখনো নন স্টেট অ্যাক্টরদের, কখনো স্টেট অ্যাক্টরদের কাজে লাগিয়ে ভারতকে লাগাতার ব্লিড করেছে। ৭৪ সালে পোখরানে যখন বুদ্ধ হেসেছিল, ভুট্টো কি বলেছিলেন? পাকিস্তানিরা না খেয়ে থাকবে, ঘাস খেয়ে থাকবে, কিন্তু পরমাণু প্রযুক্তি তারা তৈরি করবেই। এবং ভারতকে 1000 টুকরে বিভক্ত করার নিদান দিয়েছিলেন ভুট্টো। সেই পরম্পরা বা সেই স্টেট পলিসি পাকিস্তান এখনো কিন্তু ফলো করছে। এবং তারা পারমাণবিক অস্ত্র আছে এই জুজুটা দেখিয়ে তাদের দেশের মাটি থেকে সংগঠিত সন্ত্রাসবাদী কাজকর্ম, সেই সন্ত্রাসবাদী কাজকর্মের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতকে এতদিন ঠেকিয়ে রেখেছিল। এবং মোদী সরকারের আগে ভারত সরকার কখনো ডসিয়ার, কখনো আন্তর্জাতিক জনমত, কখনো পাকিস্তানের কাছে তথ্য প্রমাণ তুলে দিয়ে ক্ষান্ত হতো, কখনো কিন্তু মিলিটারি প্রত্যাঘাতের রাস্তায় যায়নি। হয়তো তারা মনে করত যে দুটো নিউক্লিয়ার শক্তিধর দেশ তারা যদি সংঘাতে লিপ্ত হয় এটা পারমাণবিক যুদ্ধের দিকে যেতে পারে। কিন্তু মোদি ডক্ট্রিন হলো যে নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে আমরা আর মাথা নত করব না, কার্যত এটাকে গুরুত্বই দেওয়া হবে না। কাম হোয়াট মে, হোয়াট এভার বি দ্য কনসিকুয়েন্সেস, ভারতের মাটিতে বা ভারতের নাগরিকদের সন্ত্রাসবাদীরা যদি রক্তাক্ত করে আমরা বিফিটিং রিপ্লাই দেব। সেই রিপ্লাইটা কিভাবে হবে? সেই রিপ্লাইটা হবে সামরিক। দেখুন, পাঠানকোট বলুন, পুলওয়ামা বলুন, দু জায়গাতেই ভারত প্রত্যাঘাত করেছিল, মূলত পিওকেতে বিমান হানা। এবারে পেহেলগামের জঙ্গি হানার পর অপারেশন সিন্দুরের মৌলিক পার্থক্য হচ্ছে ডিপ ইনসাইড পাকিস্তানে গিয়ে ভারত কিন্তু টেরর ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছে, 100 জন জিহাদি নিহত হয়েছেন এবং সন্ত্রাসবাদের ইউনিভার্সিটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং পশ্চিমী বিশ্বকে আমরা এই বার্তাও দিয়েছি, প্রধানমন্ত্রী নাম করেননি, বলেছেন যে 1/11 থেকে লন্ডনের টিউবওয়েল বিস্ফোরণ, সব ক্ষেত্রেই পাকিস্তানের মাটিতে যে জঙ্গিবাদের চাষাবাদ হয়, যেটা পাকিস্তানের স্টেট পলিসি, সেই জঙ্গিবাদ কোনো না কোনোভাবে যুক্ত। স্বয়ং ওসামা বিন লাদেনকে ইসলামাবাদের অদূরে আবোটাবাদ থেকে খুঁজে বের করেছিল আমেরিকান নেভি সিল। তাহলে পাকিস্তান যারা জঙ্গি রাষ্ট্র, আমি দুর্বৃত্ত রাষ্ট্র বললাম না, জঙ্গি রাষ্ট্র, তার থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? সেই পাকিস্তান যখন নিউক্লিয়ার ওয়েপন আছে এই বলে ব্ল্যাকমেল করতে শুরু করে, মোদি ডক্ট্রিন কিন্তু সেই ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো রকম সন্ত্রাসবাদী কাজ এবং সন্ত্রাসের মদতদাতা যদি কোনো রাষ্ট্র হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ভারতের মাটিতে, তাহলে ভারত কিন্তু প্রত্যাঘাত করবে এবং সেটা সামরিক প্রত্যাঘাত হবে। ভারতের মাটিতে এবং ভারতীয় নাগরিকদের উপর সন্ত্রাসবাদী হামলা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচিত হবে। একদম পরিষ্কার। পশ্চিমী বিশ্ব তাদের উদ্বেগকে আমি উড়িয়ে দিচ্ছি না, যে দুটো নিউক্লিয়ার ওয়েপন আছে, দুটো রাষ্ট্র তারা যদি সংঘর্ষে লিপ্ত হয়, সেটা যদি পারমাণবিক যুদ্ধে টার্ন করে,
সমূহ বিপদ হতে পারে। তাদের উদ্বেগকে আমি সমর্থন করছি, কিন্তু তাদের এটাও বলতে হবে যে পারমাণবিক জুজু দেখিয়ে ভারতের সঙ্গে ব্ল্যাকমেল করা যাবে না। পারমাণবিক অস্ত্র আছে বলে কেউ তোমার টেরর ইনফ্রাস্ট্রাকচার ভাঙবে না, তোমার মাটিতে ঘটে চলা সন্ত্রাসী কার্যক্রমকে গুড়িয়ে দেবে না, এটা কিন্তু চলতে পারে না। নতুন মোদি ডক্ট্রিন কিন্তু সেটাই বলছে। একই সঙ্গে জল আর রক্ত পাশাপাশি বইতে পারে না, সন্ত্রাস এবং আলোচনাও পাশাপাশি হতে পারে না। তৃতীয় কোনো দেশে ভারত পাকিস্তান আলাপ আলোচনা করুক এটা বলা হয়েছে? মোদিজি দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন আলাপ আলোচনা হলে দুটো মাত্র বিষয় হবে, এক, পাক অধিকৃত কাশ্মীর কবে পাকিস্তান ফেরত দিচ্ছে এবং কবে তারা সন্ত্রাসবাদকে ধ্বংস করছে, এর বাইরে কিছু হবে না। এবং অপারেশন সিন্দুর আপাতত বন্ধ কিন্তু হয়নি, স্থগিত আছে। আবার যদি পাকিস্তান বেয়াদবি করে অপারেশন সিন্দুর চালু হবে। এবং পাকিস্তানের যে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের বিমান হানায় সেটা অনস্বীকার্য। তাদের নূর খান এয়ার বেস কার্যত ধ্বংসস্ত। বিভিন্ন জায়গায় পড়ছিলাম পাকিস্তানের প্রবল পরাক্রান্ত সেনাপ্রধান আসিম মুনির তার দপ্তর নূর খান এয়ারবেস থেকে ঢিল ছোড়া দূরত্বে। ভারতের হানার সময় তিনি নাকি এতই ভয় পেয়েছিলেন যে বাংকারে লুকিয়ে পড়েছিলেন। পাকিস্তান ভারতের বিরুদ্ধে তো অনেক যুদ্ধ করেছে, একটা যুদ্ধে জিততে পেরেছে? কোনোদিন পারবে না। বরঞ্চ তারা নিজেদের দেশের ভূখণ্ড হারিয়েছে, স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। বালুচিস্তান আজ না হয় কাল পাকিস্তান থেকে বেরিয়ে যাবে। ইতিমধ্যে কোয়েটা শহরের অনেক সরকারি দপ্তরে পাকিস্তানের জাতীয় পতাকা নামিয়ে দেওয়া হয়েছে এবং বালুচরা স্বাধীনতা ঘোষণা করবে, রাষ্ট্রপুঞ্জে তারা স্বাধীন দেশের স্বীকৃতির জন্য আবেদন করবে এবং তারা বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লড়াই, সেই লড়াইয়ে বালুচিস্তানের মানুষ তাদের পাশে আছে। এটা হচ্ছে বাস্তব। তাই তৃতীয় পক্ষের মধ্যস্থতা কেন হলো? ভারত কি চাপের কাছে নতি স্বীকার করলো? এই যে ন্যারেটিভ যারা দিচ্ছেন তারা নিশ্চয়ই প্রধানমন্ত্রীর বক্তব্য কালকে শুনেছেন, তারপরে তাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হওয়ার কথা। পারমাণবিক জুজু দেখিয়ে ভারতকে থামানো যাবে না। ভারত কিন্তু যুদ্ধবাজ দেশ নয়, এখন যুদ্ধের সময় না, এটা বারবার করে বলি। আমরা যখন সন্ত্রাসবাদীদের উপর হামলা করলাম, সন্ত্রাসবাদের পরিকাঠামো গুড়িয়ে দিলাম, যে পাকিস্তান বলে আমরাও সন্ত্রাসবাদের দ্বারা আক্রান্ত, তাদের উচিত ছিল তো ভারতের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা কি দেখলাম? উল্টে পাকিস্তান তাদের সেনাবাহিনী ভারতের মিলিটারি ইনস্টলেশনে আক্রমণ করলো, জম্মু কাশ্মীর এলওসিতে লাগাতার শেলিং করলো, তাতে নিরীহ গ্রামবাসী ভারতবাসী মারা গেলেন। এবং যে সমস্ত জঙ্গিরা নিহত হলেন তাদের শেষ যাত্রায় পাকিস্তান আর্মির লোকজনকে দেখা গেল, জাতীয় পতাকায় তাদের কফিনকে ঢেকে দেওয়া হলো এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য সম্পন্ন হলো। তাহলে জঙ্গিবাদ যে পাকিস্তানের সরকারি নীতি, এর থেকে বড় প্রমাণ আর কিছু হয় না। ব্যবসা চলবে, বাণিজ্য চলবে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি খুব তাড়াতাড়ি রূপায়িত হবে। ব্রিটেনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফাইনাল চলছে। আমেরিকা চীনের মধ্যে যে টেনশন ছিল সেই টেনশনও আস্তে আস্তে কমছে। শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন। ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সম্ভবত ইস্তাম্বুলে পুতিন এবং জেলেনস্কি মুখোমুখি বৈঠকের সম্ভাবনা। আমরা তো যুদ্ধ চাই না, যুদ্ধ তো কি বলবো মানবতার ক্ষতি হয়, কিন্তু তার মানে এই নয় যে যুদ্ধ চাই না, ঠিক আছে, কিন্তু পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসীরা আমাদের ভূখণ্ডে আক্রমণ করবে, দেশবাসীকে খুন করবে, রক্তাক্ত করবে, সেটা তো বরদাস্ত হয় না। এবং পাকিস্তানের বিরুদ্ধে যখনই ব্যবস্থা নেওয়ার কথা উঠবে তখন পাকিস্তান আন্তর্জাতিক মহলে দরবার করবে, বলে দেখ আমাদেরও নিউক্লিয়ার ওয়েপন আছে, নিউক্লিয়ার যুদ্ধ বেঁধে যেতে পারে। এই যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল, এটা কিন্তু আমরা মানব না। ইটস এ লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং মোদিজি বিশ্বে এই বার্তাটাই দিয়েছেন
যে টেরর ইউনিভার্সিটি আমরা ভেঙেছি, যে টেরর ইউনিভার্সিটি শুধু ভারতকে রক্তাক্ত করেছে তা নয়, বিশ্বজুড়ে যে যে সন্ত্রাসী কাজকর্ম হয়েছে তারও যোগসূত্র এই টেরর ইউনিভার্সিটির সঙ্গে আছে। আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বলিষ্ঠ বার্তা সবার কাছে পৌঁছবে। 10 দিন ব্যাপী বিজেপি তেলঙ্গা যাত্রা করবে। অপারেশন সিঁদুরের সাফল্য সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য।